Dear students, you are welcome to English online class brought to you by English Council. I am Saiful, lecturer in English. Today I welcome you all to appropriate preposition class. This is our second class. আজকে আমরা appropriate preposition এর আমাদের দ্বিতীয় ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমাদের জন্য ইজি করে টপিকগুলো যাতে তোমাদের একগাদা নোটস বড় মোটা বই পড়ে কষ্ট করতে না হয় সেজন্য তোমাদের জন্য ইজি করে তোমার দোরগোড়ায় হাতের নাগালে আমরা পৌঁছে দিচ্ছি ইজি এক্সপ্লেনেশন দিয়ে ইংলিশের হার্ড গ্রামারের টপিকসগুলো। আমরা আজকে প্রিপোজিশনের একটা প্র্যাকটিক্যাল এক্সারসাইজ দেখব এবং এই এক্সারসাইজ থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে যেটা তুমি নিজে নিজে তোমার অনেক বেশি কষ্ট হয়ে যাবে বাসায় পড়তে গেলে, তুমি অনেক বেশি কনফিউজড হয়ে যাবে। আমি তোমাকে এখানে একদম ব্যাখ্যা আকারে বুঝিয়ে দিচ্ছি প্র্যাকটিক্যালি, তুমি বইয়ের সাথে মিলিয়ে দেখতে পারো। তোমার যখন সময় থাকবে তুমি এটা রপ্তও করতে পারো। আজকে যে টেক্সটটা আমরা নিয়ে আসছি এটা হচ্ছে কলেরিজের একটা কবিতা, ইংরেজি সাহিত্যের একটা ফেমাস কবিতা, অনেক বড় একটা কবিতা, প্রায় 600 লাইনের একটা কবিতা। এই কবিতার একটা এখানে সামারি তুলে ধরা হয়েছে। এটা হচ্ছে দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার একটা কবিতার কিছু একটা অংশ এখানে কয়েকটা লাইনের ব্যাখ্যা এখানে জাস্ট দেওয়া হয়েছে এবং এটা বিগত বিভিন্ন পরীক্ষায়, বিভিন্ন নিয়োগ পরীক্ষায়, বিভিন্ন আইবিএল পরীক্ষায়, ভর্তি পরীক্ষায় এই কবিতা থেকে প্রায় সময় কোয়েশ্চেন এসে থাকে। সেজন্য তোমাদের জন্য এটা অনেক ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল করবে। দ্য শিপ সেইলড আউট, জাহাজটি পাল তুলে বেরিয়ে পড়ল। সেইলড আউট মানে হচ্ছে পাল তুলে যাত্রা করা। সেইলড আউট ড্যাশ দ্য আইসি ওয়াটার্স, বরফাচ্ছন্ন পানির উপর দিয়ে জাহাজটি যাচ্ছিল। তাহলে কোনো কিছু থেকে বের হয়ে কোনো দিকে যাওয়া, মানে কোনো কিছু থেকে রুম থেকে বের হওয়া, আউট অফ দ্য রুম, আউট অফ দ্য রুম, আউট অফ দ্য কন্ট্রোল, কোনো কিছুর বাহিরে যাওয়া, আউট অফ দ্য কন্ট্রোল, আউট অফ দ্য রুম। তাহলে এখানে কোনো কিছুর যখন নিয়ন্ত্রণের বাহিরে চলে যাবে বা কোনো কিছু ভেতর থেকে বাহিরে যাবে বা কোনো কিছু থেকে বের হয়ে একটা জিনিস অন্য একটা দিকে যাবে তখন হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে আউট অফ। কি হবে? আউট অফ। তাহলে আউট অফ আমি এখানে তোমাদের সুবিধার জন্য রেড করে বোল্ড করে দিচ্ছি, আন্ডারলাইন করে দিচ্ছি। আউট অফ দ্য আইসি ওয়াটার্স, তাহলে বরফাচ্ছন্ন পানি থেকে যখন জাহাজটি পাল তুলে যাত্রা করছিল। আইসি ওয়াটার্স ড্যাশ অ্যানাদার সি, অন্য একটা সাগরে, অন্য একটা সাগরে। কোনো কিছুর ভিতরে ঢোকা বোঝাতে, কোনো কিছুর ভিতরে ঢোকা বোঝাতে আমরা ইনটু প্রিপোজিশনটা ইউজ করি, ইনটু। তাহলে এখানে একটা সাগর থেকে আরেকটা সাগরে ঢুকতেছে, মনে করো আটলান্টিক মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগরে ঢুকতেছে, অথবা ইন্ডিয়ান ওশান ভারত মহাসাগর থেকে বঙ্গোপসাগরে ঢুকতেছে। এরকম একটা সাগর থেকে আরেকটা সাগরে ঢুকতেছে, ইনটু অ্যানাদার সি, একটা সাগর থেকে একটা সাগরে ঢুকতেছে। ডে আফটার ডে, দিনের পর দিন, দ্য সেইলার্স স্টেড, নাবিকটি অবস্থান করছিল, ড্যাশ স্টেড দ্যাট দ্য সাইলেন্ট সি, মানে যেখানে ওরা দাঁড়িয়েছিল দিনের পর দিন, ডে আফটার ডে, তারা সেখানেই রয়ে গেছিল, তাদের কোনো নড়াচড়া নাই, তারা সাগরের মাঝখানে একদম ছবির মতো হয়ে রয়ে গেছিল। তাহলে কী হবে? ডে আফটার ডে দ্য সেইলার্স স্টেড, কোথায় অবস্থান করছিল? সাগরে, সাগরের মধ্যে তারা অবস্থান করছিল। স্টেড মধ্যে, সাগরের মধ্যে কোনো অবস্থানে বা কোনো জায়গায় কোনো কিছুর মধ্যে অবস্থান করা বোঝাতে আমরা স্টেড ইনটা ইউজ করি। ইন, ইন মানে মধ্যে, সাগরের মধ্যে। ইনের বাংলা অর্থটা হচ্ছে মধ্যে, কোনো কিছুর মধ্যে বোঝাতে আমরা স্টেড ইনটা দিই। তাহলে কি হবে? স্টেড ইন দ্যাট সাইলেন্ট সি, মানে সাগরটা এখানে একদম শান্ত ছিল, নীরব ছিল, এরকম একটা শান্ত শীতল সাগরে তারা দিনের পর দিন অবস্থান করতেছিল, যেখানে তাদের কোনো নড়াচড়া ছিল না। ইট ওয়াজ লাইক এ পেইন্টেড শিপ,
মনে হচ্ছিল এটা একটা আঁকা ছবি। ওরা যে বুটটা নিয়ে যাচ্ছিল, ওরা যে সাগরে ওরা যে জাহাজটা নিয়ে যাচ্ছিল, শিপটা নিয়ে যাচ্ছিল, মনে হচ্ছে এটা একটা আঁকা ছবি। পেইন্টেড শিপ ড্যাশ এ পেইন্টেড ওশান, কোনো একটা সাগরের উপর একটা এখানে বলছে আঁকা। আমরা ছবিতে যেরকম আঁকি, আমরা যে বিভিন্ন পোর্ট্রেট দেখি না, ছবি দেখি না, আমাদের ঘরে আমরা যে ঝোলায় রাখি বিভিন্ন ধরনের চিত্র, সাগরের চিত্র, এরকম একটা ছবিতে আঁকা একটা সাগরের উপর একটা শিপ আছে। ওদের এরকম মনে হচ্ছিল। ইট ওয়াজ লাইক এ পেইন্টেড শিপ ড্যাশ এ পেইন্টেড ওশান, একটা আঁকা সাগরের উপর মনে হচ্ছিল এটা একটা আঁকা জাহাজ, মানে অঙ্কন করা জাহাজ। তাহলে সাগরের উপরে বোঝাচ্ছে কোনো তলের উপরে, কোনো জিনিস যদি কোনো তলের উপরে বা তল স্পর্শ করে অবস্থান করে, মনে টেবিলের উপরে, অন দ্য টেবল, বেঞ্চের উপর, অন দ্য বেঞ্চ, এরকম সাগরের উপর, এটা হচ্ছে অন এ পেইন্টেড শিপ, অন এ পেইন্টেড শিপ। এটা একটা সাগরের তল অবস্থান করে কোনো কিছুর অবস্থা বোঝাচ্ছে। জাহাজটি সাগরের সাথে লাগানো অবস্থা বোঝাতে অন, এই সাগরের উপরে আছে বোঝাতে অন প্রিপোজিশনটা ব্যবহার করা হবে। অন এ পেইন্টেড ওশান দেয়ার ওয়াজ নো ক্লাউড ইন দ্য স্কাই, আকাশে কোনো মেঘ ছিল না। টু গার্ড দেম, তাদেরকে দেখাশোনা করার জন্য। ড্যাশ দ্য বার্নিং সান, বলতে কোনো কিছু থেকে কোনো কিছুকে রক্ষা করার অর্থে আমরা সাধারণত এগেইনস্ট কোনো কিছু থেকে কোনো কিছুকে রক্ষা করার অর্থে অথবা কারো কোনো কিছুর বিরুদ্ধে করা বোঝাতে আমরা এগেইনস্ট যে কিছু এগেইনস্ট প্রিপোজিশনটা ইউজ করে থাকি। দেয়ার ওয়াজ নো ক্লাউড ইন দ্য স্কাই টু গার্ড, এটা হচ্ছে গার্ড এগেইনস্ট, মানে কারো বিরুদ্ধে কোনো কিছু করা বা কাউকে কোনো কিছু থেকে রক্ষা করা। এখানে হচ্ছে নিরাপত্তা দেওয়া। এই দ্যামটা যদি আমরা নাই ধরি তখন হবে গার্ড এগেইনস্ট, মানে একটা নিরাপত্তা দেওয়া বোঝাতে আমরা গার্ড এগেইনস্ট, কাউকে কোনো কিছুর জন্য নিরাপত্তা দেওয়া, এগেইনস্ট নিরাপত্তা দেওয়া বোঝাতে আমরা এই প্রিপোজিশন হিসেবে গার্ড এগেইনস্ট বলি, কাউকে কোনো কিছুর নিরাপত্তা দেওয়া। গার্ড এগেইনস্ট দ্য বার্নিং সান, এখানে এই গার্ড এগেইনস্ট এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। গার্ড এগেইনস্ট মানে কাউকে কোনো কিছুর নিরাপত্তা দেওয়া, কোনো কিছু থেকে রক্ষা করা বোঝাতে আমরা এই গার্ড এগেইনস্টটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা ইউজ করে থাকি। এটার অর্থ হচ্ছে কোনো কিছু থেকে কাউকে রক্ষা করা। দ্য বার্নিং সান দ্য আদার সেলর্স ওয়ার ভেরি অ্যাংরি, জাহাজের অন্যান্য নাবিকেরা অনেক বেশি রাগান্বিত হয়ে গিয়েছিল। কার সাথে রাগান্বিত হয়ে গিয়েছিল? দ্য ওল্ড ম্যান, বৃদ্ধ লোকটির সাথে, যে মানুষটি জাহাজে অ্যালবাট্রস পাখিটিকে হত্যা করেছিল। তাহলে এখানে বোঝাচ্ছে দ্য সেলর্স ওয়ার ভেরি অ্যাংরি, কার সাথে রাগান্বিত হয়েছিল? উইথ দ্য ওল্ড ম্যান, জাহাজের যে বৃদ্ধ লোকটি ছিল তার সাথে রাগান্বিত হয়ে গিয়েছিল। সাথে বোঝাতে, সাথে, কারো সাথে, কোনো কিছুর সাথে, এরকম বোঝাতে আমরা প্রিপোজিশন হিসাবে উইথটা ইউজ করি। তাহলে উইথ দ্য ওল্ড ম্যান। দে ব্লেমড হিম, তারা তাকে দোষারোপ করছিল। ড্যাশ দ্য সাফারিংস, দে ব্লেমড হিম, তারা তাকে কি জন্য? তাদের যে এই দুর্ভোগের জন্য। কি জন্য? দুর্ভোগের জন্য। তাহলে এরকম জন্য বোঝাতে, কোনো কিছুর জন্য, কোনো কারণের জন্য বোঝাতে আমরা প্রিপেয়ার্ড প্রিপোজিশন হিসাবে ফরটা ইউজ করে থাকি। তাহলে ফর মানে হচ্ছে কোনো কিছুর জন্য বা কারো দ্বারা কোনো কিছু করার জন্য। এরা এই বৃদ্ধ লোকটিকে, বৃদ্ধ নাবিককে দোষারোপ করতেছে। দে ব্লেমড হিম ফর দেয়ার সাফারিংস, তাদের আজকের এই দুর্দশার জন্য তারা এই বৃদ্ধ লোকটিকে দোষারোপ করতেছে। এটা তাহলে এখানে প্রিপেয়ার্ড প্রিপোজিশন হিসেবে যাবে এই ফরটা। সো দে হাং দ্য ডেড অ্যালবাট্রস, তারা তাই এই মৃত, তাদের যে পাখিটিকে হত্যা করা হয়েছিল সেটাকে ঝুলিয়ে রেখেছিল। হাং মানে ঝুলিয়ে রাখা,
ঝুলিয়ে রেখেছিল ড্যাশ হিজ নেক, তার গলায়, তার গলায় তাকে তারা ঝুলিয়ে রাখছিল। কোনো স্থানের চারপাশে, মনে করো এই যে গলার চারপাশে রশি দিয়ে ঝুলিয়ে রাখছে, এখানে বলছে সো দে হাং দ্য ডেড অ্যালবাট্রস, তারা ওই মৃত পাখিটিকে ঝুলিয়ে রেখেছিল অ্যারাউন্ড হিজ নেক, তার গলার চারপাশে রশি দিয়ে বেঁধে, মানে আমরা কোনো কিছু যেরকম গলায় চেইন দেয় এরকম চেইনের মতো করে তাকে এই পাখিটা তার এই বৃদ্ধ লোকটির গলায় ঝুলিয়ে রাখছিল। কারা? অন্যান্য নাবিকেরা। অন হিজ অ্যারাউন্ড হিজ নেক, তার গলার চারপাশে এই বৃদ্ধ লোকটির গলার চারপাশে অন্যান্য নাবিকেরা ডেড অ্যালবাট্রস, যে অ্যালবাট্রস নামে যে মৃত পাখিটা সেটা ঝুলিয়ে রেখেছিল। দে ওয়ার ফিল্ড ফিয়ার and there was not a breath dash wind. They were filled, তাদের একদম তারা খুব বেশি পরিপূর্ণ ছিল, কোনো কিছুতেই কোনো কিছুর দ্বারা পরিপূর্ণ থাকা, কোনো কিছুর সাথে থাকা। তাহলে এখানে ফিল্ড কিসের দ্বারা, কিসের সাথে পরিপূর্ণ? ফেয়ার, ভয়, তাদের মনে অনেক বেশি ভয় ছিল, ভীতি কাজ করতেছিল। তাহলে ফিল্ড উইথ, কোনো কিছুর দ্বারা, কোনো কিছুর সাথে থাকা, কোনো কিছুর সাথে থাকা বা কোনো কিছুতে ভয়, কোনো কিছু হতে কোনো কিছু হওয়া, এরকম বোঝাতে দে ওয়ার ফিল্ড উইথ, তাদের মনে অনেক ভীতির সঞ্চার হয়েছিল, তারা অনেক বেশি ভয় পেয়েছিল, এরকম বোঝাতে ফিল্ড উইথ মানে এটা হচ্ছে ভরে ওঠা। ফিল্ড উইথ মানে হচ্ছে কি? ভরে ওঠা। কিসে ভরে ওঠা? ভয়ে। ফিল্ড উইথ মানে কোনো কিছুর সাথে কোনো কিছু হওয়া। এখানে বলছে ফিল্ড যেহেতু আছে পরিপূর্ণ হওয়া বা ভরে ওঠা, তাদের মনে অনেক ভীতির সঞ্চার হয়েছিল, ফেয়ার। অ্যান্ড দেয়ার ওয়াজ নট এ ব্রেথ, যেখানে তাদের নিঃশ্বাসও ছিল না। কিসের নিঃশ্বাস? নট এ ব্রেথ ড্যাশ উইন্ড, বাতাসে তারা কোনো নিঃশ্বাসও নিতে পারতেছিল না, অফ উইন্ড। এরকম কোনো কিছুর সাথে মানে বাতাসের সাথে, বাতাসের এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা আছে নিঃশ্বাস নেওয়া, ব্রেথ অফ, এটা হচ্ছে কি? ব্রেথ অফ। নিঃশ্বাস নেওয়ার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা হচ্ছে ব্রেথ অফ উইন্ড। তারা বাতাস থেকে নিঃশ্বাসও নিতে পারতেছিল না, তাদের মনে এরকম ভীতির সঞ্চার হয়েছিল এই পাখিটা হত্যা করার কারণে। এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের এই টেক্সটটা খুব ইম্পর্টেন্ট। এটা বিভিন্নবার ঢাকার হোলি ক্রস কলেজে, আদমজি ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা কলেজ, ফেনী গভর্নমেন্ট কলেজ, তারপরে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল স্কুল অ্যান্ড কলেজ, দিনাজপুর বোর্ড 2016 সাল, বিভিন্ন জায়গায় আসছিল। সেই হিসাবে আমি মনে করছি এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং কমন। তোমরা ভালো করে আমি যে রুলসগুলো এখানে ব্যাখ্যা করছি সেই রুলসগুলো মনে রাখার চেষ্টা করবে এবং প্র্যাকটিস করতে হবে। 2-1 বার প্র্যাকটিস করলে এবার এটা তোমার আর বলার কথা না, আমি যেভাবে বুঝিয়ে দিচ্ছি সেভাবে তুমি মনে রাখতে পারবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ক্লাস। নেক্সটে তোমাদের জন্য আমরা আরও ইম্পর্টেন্ট টপিকের কমন কোয়েশ্চেনগুলো নিয়ে, যেহেতু দুর্বল ছাত্রদেরকে ইজিলি পাস করিয়ে নেওয়াটাই আমাদের মেন উদ্দেশ্য, সেহেতু এইরকম প্র্যাকটিক্যাল সেন্স, যেটা আমরা প্র্যাকটিক্যাল ইংলিশ বলি, এটা হচ্ছে একদম প্র্যাকটিক্যাল ইংলিশ। রুলস, এক গাদা রুলস তুমি মনে রাখতে পারবে না। ইম্পর্টেন্ট রুলসগুলা, যে রুলসগুলো বারবার ঘুরে ফিরে পরীক্ষায় আসে সেগুলাই আমরা দেখাচ্ছি। সুতরাং এতগুলো রুলস পড়ে তুমি কিছু করতে পারবে না, তুমি ভয় পেয়ে যাবে, তুমি গুলিয়ে ফেলবে কোনটাতে কী হচ্ছে না হচ্ছে। এই জন্য তোমাদের জন্য আমরা প্র্যাকটিক্যাল একদম রিয়েল লাইফ সিচুয়েশন থেকে, মানে বাস্তব জীবনে যেভাবেই পরীক্ষায় আসতেছে, বিভিন্ন এই কম্পিটিটিভ এক্সামে আসতেছে বা বোর্ড পরীক্ষাগুলোতে আসতেছে বা কলেজের ইন্টারনাল পরীক্ষাগুলোতে আসতেছে, সেগুলাই তোমাদেরকে আমরা দেখাচ্ছি। আশা করি তোমরা ক্লাসটি এনজয় করবে। কারো যদি বুঝতে প্রবলেম হয় তোমরা ভিডিওটা টেনে আবার দেখবে, কয়েকবার দেখার পর যদি না বুঝো আমাকে কমেন্টসে জানাবে, আমি পরবর্তী ভিডিও ক্লিপসে এটার এক্সপ্লেনেশন দিয়ে দিব। হোপ ইউ উইল এনজয় দ্য ক্লাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।